নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের ৬৮তম অংশ। লোকটির একটু বর্ণনা দিই। রোগা, লম্বা, কালো কালো রঙের জোব্বা টাইপের কি একটা পরনে, স্রেফ একটি চতুর দাঁড় কাকের মতো দেখায়। মুখের দিকে তাকালে সরসতার ঝকমকে স্রোতে ভেসে যেতে হয়। এমন মানুষ খুব কম দেখেছি। কতবার যে আমাকে বলেছেন ওর সংস্থায় যোগ দিতে, তা কি করে সম্ভব হয়। আমি দিল্লি যাব না। তাছাড়া উনি চান চারদিকে রাশি রাশি গুণী সংগ্রহ করবেন, কিন্তু আশা করেন সব বিষয়ে তার সঙ্গে সকলের মতে মিলবে। আমি আবার অন্য লোকের মতকে শ্রদ্ধা দিতে প্রস্তুত, কিন্তু সব সময় মেনে চলতে রাজি নই। তাই আমার ওই পছন্দের মানুষটির সঙ্গে যে কাজ করার সুযোগ পাই না, তার জন্য যেমনি আক্ষেপ করি তেমনি হাঁপ ছেড়ে বাঁচি। আমার ৩খানি ইংরেজি বই ওরা প্রকাশ করেছেন। টাইগার টেলস, তার বাংলাও করে দিয়েছি, বাঘের বই নামে রিপ দি লেপার্ড আর দি হাউস বাই দি উড। সত্যি বলবো, শঙ্কর পিল্লেই এর দেখা পেয়ে আমি কৃতার্থ হয়েছি, তার স্নেহ পেয়ে ধন্য হয়েছি। দুজনেই ছোটদের কাজে রত, একই আদর্শ নিয়ে চলি। উনি কিছু বড় মাপে, আমি নিজের সাধ্যমতো। ১৯৬৩ সালে আমাদের ছেলে বিলেত থেকে ফিরে এলো। এখান থেকে MBBS BDS করে গাইজ হসপিটাল থেকে প্র্যাকটিক্যাল ট্রেনিং নিয়ে এলো। কলকাতাতেই প্রাইভেট প্র্যাকটিসের সিদ্ধান্ত নিল। এই একটা খবর। আর জুন মাসে আমি আমার কন্ট্রাক্ট শেষ না করেই বেতারের কাজ ছেড়ে দিলাম। ওই আরেকটা খবর। আরো আগেই ছাড়া উচিত ছিল। কেমন যেন আনন্দের স্রোতটা শুকিয়ে গেছিল। সাহিত্যিক অনুষ্ঠানগুলোতে মন উঠত না। নতুন স্টেশন ডিরেক্টর বড়ই মেজাজি লোক। বন্ধুরা অনেকেই চলে গেছেন। জয়ন্তও আমেরিকায়। বাতাস অন্যরকম। মাঝে মাঝে গুণী লোকদের সঙ্গেও তাচ্ছিল্যের সঙ্গে ব্যবহার করতেন। মনে মনে ভাবতাম, আমার সঙ্গে ওর শতাংশ করলেও পাকা ফলটির মতো টুপ করে ঝরে পড়ব। আমার স্নেহভাজন প্রোগ্রাম এক্সিকিউটিভ সুকুমার রায়কে তাই বলতামও। ও ভাবতো রক্ট করছি। ছাড়লাম অতি তুচ্ছ কারণে। একটি ইংরেজি অনুষ্ঠানের রেকর্ড করা মাল মশলা আমার কাছে পাঠিয়ে রায় সাহেব বললেন, সংলাপ দিয়ে জুড়ে এটিকে সম্পূর্ণ করতে হবে। সংলাপও লেখা ছিল, রেকর্ড করিয়ে নিতে হবে। বিষয়বস্তু কয়লার খনি, নাম কালো হিরে। এরকম পরের কাজ শেষ করতে আমার ভালো লাগে না। তবু বারবার বলাতে কোনো রকমে করলাম। সত্যিই ভালো হয়নি। তবে তার দায়িত্বটি একা আমার ছিল না। হয়তো সবই নতুন করে রেকর্ড করা উচিত ছিল। সহকারীদের উপর অতটা নির্ভর করা উচিত ছিল না। সে যাই হোক, বড় সাহেবের মেজাজ দেখে আমারও গা জ্বলে গেল। তাকে কিছু স্পষ্ট কথা বলে সেই যে বাড়ি গেলাম আর আপিসের কাজে হাত দিলাম না। পরে শুধু একবার গিয়ে রেজিগনেশনটা দিয়ে এলাম। অন্যায় কথা বলবো না। বড় সাহেব আমাদের বাড়ি এসে দুঃখ প্রকাশ করেছিলেন। দিল্লি থেকে ডিরেক্টর জেনারেল এসে অনুরোধ করেছিলেন ত্যাগপত্র তুলে নিতে। আমি রাজি হইনি। আসলে নিজেরই অজান্তে আমি ছেড়ে যাবার জন্য তৈরি হয়েছিলাম। কারণটা খুবই অযোগ্য। এর চেয়ে ঢের বেশি আপত্তিকর কথা এর আগেও শুনেছি এবং উৎসাহের সঙ্গে লড়াইয়ে নেমে পড়েছি এবং ছাড়ার কথা ভাবিনি। সে তো পরাজয় স্বীকার। ASD সুদেব বসুর সঙ্গে প্রায়ই আমার চটাচটি হতো, তারপর মিটেও যেত। এবারকার কারণটা উপলক্ষ মাত্র, কথা নিজেও বুঝেছিলাম, কিন্তু একদিনের জন্যও ফিরে যেতে ইচ্ছা করেনি। 7 বছরের মোহ এক নিমেষে কেটে গেছিল। এখনো মনে করি রেডিওর কাজ কম বয়সীদের জন্য। বয়স্ক প্রতিষ্ঠিত লোকদের মাঝে মধ্যে এবং যথাসম্ভব বেশি ফি নিয়ে বাইরে থেকে এসে পছন্দ মতো প্রোগ্রাম করে বাড়ি ফিরে যাওয়া উচিত, যেমন আমি গত 20 বছর ধরে করেছি। এখন তাও ইচ্ছা করে না। তবে 7 বছরের অভ্যাস তো আর একদিনে যাবার নয়। দিনগুলো ফাঁকে ফাঁকে ঠেকত।
সারাদিন বেতার অফিসে কাজে ব্যস্ত থেকে বাড়ি গিয়ে সন্ধ্যার পর থেকে রাত 11টা অবধি লিখতাম, আর সকাল 1টা 2টা অবধি একটানা ঘুমোতাম। অনেক সময় বিকেল 5টা থেকে 6টা একটু বিশ্রাম করে নিতাম। রেডিও ছেড়ে আবার দুপুরে 1টা 2টা থেকে বই নিয়ে শোয়া ধরলাম। ফলে রাত 2টো অবধি চোখে ঘুম আসতো না। সব তো আর হয় না, সব জিনিসের দাম দিতে হয়। এখনো আমার রাতে ভালো ঘুম হয় না। ওই বছর সঙ্গীত নাটক একাডেমি আমার বকবদপালা নাটকের জন্য আমাকে পুরস্কৃত করলেন। দিল্লি গিয়ে ডক্টর রাধাকৃষ্ণনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করলাম। সে বছর আমার প্রিয় মানুষ সবিতাব্রত দত্ত, তিমির বরণ এবং আরও কেউ কেউ পুরস্কার পেয়েছিলেন। বেতারের গণ্যমান্য অনেকে সভায় উপস্থিত ছিলেন। মনে হলো আমি তাদের ছেড়ে গেছি বলে তাদের কাছে আরো আদরণীয় হয়েছি, তবে ভুল বুঝে থাকতে পারি।